জুম ঘরে মেঘের দল এসে বিশ্রাম নেয়, চারপাশ ঢেকে থাকে শুভ্র মেঘের ছামিয়ানায়। পাহাড়ের জীবনের সাথে মিশে আছে জুমঘরের অপার্থিব সৌন্দর্যের মায়া। এই যে মেঘ আমার হাতের পাশে, আমি মেঘ ধরতে পারছি, ছুঁয়ে দেখতে পাচ্ছি, কি সুন্দর যে লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের ইচ্ছা থাকে এমন জুমঘরে এসে রাত্রি যাপন করা। এখানে সন্ধ্যা নামে মেঘের কোলে সূর্যের মুখ লুকিয়ে, আর সকাল শুরু হয় কোলাহলহীন নিস্তব্ধতায়। পাহাড়ি সম্প্রদায়ের মানুষের একমাত্র কৃষি পদ্ধতি হচ্ছে জুম চাষ করা। আজ আমি হাজির হয়েছি বান্দরবানের গহীন পাহাড়ে ত্রিপুরা সম্প্রদায়ের মানুষের জুম কাটার আয়োজন দেখতে। দুর্গম পথ ধরে যাওয়ার সময় মুখোমুখি হয়েছি নানা প্রতিবন্ধকতার। মেঘের অপার্থিব সৌন্দর্য, জুমের ফসল সংগ্রহ ও পথ চলার নানা অভিজ্ঞতা তুলে ধরব আজকের ভিডিও জুড়ে। এক রাতের ভাড়া ও চাউলের জন্য টাকা দিয়ে আমরা রওনা দিলাম জুমঘরের উদ্দেশ্যে। জনপ্রতি মাত্র ২০০ টাকা এবং ১ কেজি চাউলের জন্য ১০০ টাকা। খুবই কম খরচে এমন জায়গায় রাত্রি যাপন করা এ যুগে কল্পনাও করা যায় না। গতকাল রাতের বৃষ্টিতে ভিজে এই পাথুরে পথ অনেক পিচ্ছিল হয়ে গেছে। আজকের সফরের পুরোটাই হবে খাড়া পাহাড়ে উঠার মাধ্যমে। জানি না কপালে কি আছে। গতকাল হেঁটে আসার সময় পুরোটা পথ লড়াই করতে হয়েছে তোয়াইন খালের সাথে। আজ নদীতে নামার ঝামেলা না থাকলেও খাড়া পাহাড় বেয়ে উঠা কোনোভাবেই সহজ হবে না। কোনো কিছুই ধরার মতো নেই। এমন জায়গা দিয়ে হেঁটে যাওয়ার সময় এত বেশি পরিশ্রম হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখিটা বের হয়ে যাবে। এই পথ যেমন পিচ্ছিল তেমনি ঝুরঝুরে মাটি। কোনোভাবে পা পিছলে গেলেই পড়ে যেতে হবে শত শত ফুট গভীর গর্তে। আমরা যেখানে মাত্র ২-৩ তলা ভবনে উঠতে গেলেই হাঁপিয়ে যাই, অথচ থানকোয়েন ঝর্ণা থেকে হাজিরামপাড়ার উচ্চতা ১১৪ তলা বহুতল ভবনের সমান। এমন পথে যাওয়ার সময় হাতে লাঠি আর কোনো প্রকার ভারী বোঝা ছাড়াই উঠতে গিয়ে আমাদের ক্লান্তিতে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অথচ মণিদাদা আর সঞ্জয় দাদা কত অনায়াসেই উঠে যাচ্ছেন। তাদের দায়িত্বশীলতা, শক্তি ও সামর্থ্য দেখে আমাদেরও মনোবল বাড়ছে। গতকাল রাতে পাহাড়ের উপর যত বর্ষণ হয়েছে তা এখান দিয়েই নেমেছে, তাই বড় বড় গর্ত হয়ে গেছে। পিচ্ছিল পথ ধরে যাওয়ার সময় এমন বড় বড় গর্তের উপর ছাউনির মতো হালকা মাটি, পা দিলেই ভেঙে যায়। শরীরে ক্লান্তি আর মনে ভয় নিয়ে উঠতে হচ্ছে এই সুউচ্চ পাহাড়ি পথ। উনি মুরং সম্প্রদায়ের মানুষ। এখান থেকে ৩-৪ ঘন্টা পায়ে হেঁটে দৌছড়ি বাজারে যাচ্ছেন। হাঁটার মাঝে কয়েক মিনিট পর পর বিশ্রাম নিচ্ছি। যারা ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন। পাহাড়ে এই পথে সৌন্দর্য দেখতে এসে অনেকেই মাঝপথ থেকে ফিরেও চলে যায়। যাদের হাঁটার মতো শক্তি ও মনোবল আছে তারাই শুধুমাত্র পাহাড়ে আসবেন। আমরা অনেক সময় বিশ্রাম নিলাম এখানে, তারপরে আবার রওনা দিচ্ছি। চলেন দাদা। এখন সামনে আবার মনে হচ্ছে একটু ঢালু আছে, কিছুটা সমতল, তারপরে উঁচু। এখন আমরা কোথায় আছি দাদা? হাজিরামপাড়া। এখানে নেটওয়ার্কটা পাচ্ছি, ইন্টারনেট নাই। বাড়িতে একটু কথা বললাম 2 দিন পরে। বাড়িতে সবাই খুব টেনশন করছিল। আলী কদমের আমতলী ঘাট পার হওয়ার পর থেকেই আমরা নেটওয়ার্কের বাইরে আছি। এখানে কেউ বিপদে পড়লেও ফোন করে সাহায্য চাইতে পারবে না। উঁচু পাহাড়ের কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক পায়। যারা অভিজ্ঞ গাইড তারাই শুধুমাত্র এই জায়গাগুলো চিনেন। আমাদের গাইড সঞ্জয় দাদা শুধু অভিজ্ঞ বললেও তাকে ছোট করা হবে। এই পাহাড়ের অলিগলি যেমন তার নখদর্পণে, তেমনি মানুষ হিসেবেও অনন্য। আমরা হাজিরামপাড়ায় চলে এসেছি। সামনে একটা দোকান আছে, দেখি চা পাই কিনা। এখানে 4G পাবো?
একটু নেটের কাছে আসছি। পাহাড়ি একটি দোকানে আমরা এখন নামছি। চা হবে? চা চা নেই? কি বলেন? তাহলে কি আছে? কলা আছে, পেয়ারা আছে। আচ্ছা, পেয়ারা খাই। তারপর এই শশাটার মতো কি যেন দাদা এটার নাম? মারফা খাই। শশা, মারফা, কলা এগুলো খাই। আপনারা লেখাপড়া করেন? এখানে স্কুল আছে? আলীকদম যান কিভাবে? ওইখানেই থাকেন। 20 টাকা দিয়ে একটা মারফা কিনলাম আমরা, এখন ছুলে খাবো। লবণ লাগবে দাদা এটার সাথে? দোকানে কি লবণ আছে? কত দূর? আচ্ছা, একটু নিয়ে আসবেন। আপনারা হচ্ছে ত্রিপুরা না? ত্রিপুরা। শেষ, এই লবণ নিয়ে আসছে, একটু মেখে মেখে খাবো। ম্যালেরিয়া কেমন? ম্যালেরিয়া অনেক অনেক ম্যালেরিয়া। ম্যালেরিয়া হলে কি করেন আপনারা? ম্যালেরিয়ার চিকিৎসা করে আমরা, বিনামূল্যে চিকিৎসা করে কারা? ব্রাক থেকে। ব্রাক থেকে? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। হ্যাঁ ওরা কি টেস্ট করে পাহাড়ে? হ্যাঁ, পাহাড়ে মশারি দেয় না? মশারি দিয়ে মারে না, আর সবসময় তো মশারি ব্যবহার করা যায় না। হ্যাঁ, দিনের বেলা শুধু ঘুরলে। রাত্রে ব্যবহার করে যায়, দিনে সন্ধ্যা মশারি ব্যবহার করা হয় না। বুঝতে পারছি। তাহলে ব্রাক আপনাদেরকে সেবা করতেছে, তাই না? টাকা নাই, না। বিনামূল্যে। রামপাড়ার দোকান ঘুরে যাচ্ছি, হাতে মশাই কামড় দিয়েছে, একদম ফুলে গেছে। ওনাদেরকে বলছিলাম যে যদি কোনো অসুখ হয়, ওনারা বলছিলেন যে এখানে বিনামূল্যে তাদের মশার তাদেরকে বিনামূল্যে তাদের রক্ত পরীক্ষা করা হয়। যদি ম্যালেরিয়া ধরা পড়ে তাহলে এখান থেকে ব্রাক তাদেরকে বিনামূল্যে চিকিৎসা করে। আসলে দারুণ লাগছে ব্যাপারগুলো, যে এমন দুর্গম অঞ্চলেও বাংলাদেশের একটি এনজিও কাজ করছে মানুষের উপকারের জন্য। এটি সত্যি দারুণ ব্যাপার। আমরা এখন যাচ্ছি জুমঘরে। জুমঘর থেকে পাহাড়ের সৌন্দর্য দেখব, অবলোকন করব। এটা কি দাদা? একদম খাড়া পাহাড় ধরে আমরা এবার উঠে যাচ্ছি। পাহাড়ে কিন্তু মশা আর জোক, এই দুটি রক্তচোষা প্রাণী খুব জ্বালায়। এটা দাদা গেট বন্ধ করো। সুপ্রিয় বন্ধুরা, আসা যাওয়া আদেশক্রমে জুমের মালিক রবীন্দ্র, তাই না? মানে এখানে অনুমতি ছাড়া ঢোকা যাবে না। অনুমতি নিচ্ছেন দাদা? এটি হচ্ছে হাজিরামপাড়ার একমাত্র চার্চ। ত্রিপুরা সম্প্রদায়ের অধিকাংশ মানুষই সনাতন ধর্মাবলম্বী হলেও অনেকেই খ্রিস্টান ধর্ম পালন করেন। আমরা জুমঘরের একদম কাছাকাছি পৌঁছে গেছি। এখান থেকে সামান্য উঠলেই আমাদের জুমঘর। এতটাই উঁচু পাহাড়ের চূড়ায় উঠেছি যে মেঘেরাও এর নিচ দিয়ে যায়। এই বাচ্চাটি ঝুড়ি নিয়ে কি আয়েশ করেই খারাপ পাহাড় বেয়ে উঠে যাচ্ছে, অথচ জোয়ান ও শক্তি সামর্থ্যবান মানুষ হওয়া সত্ত্বেও আমাদের অবস্থা একেবারেই নাজুক। আসলে এই পরিবেশ ও অভ্যাস মানুষকে তৈরি করে। ওই যে আমাদের জুম ঘরটি দেখা যাচ্ছে। আসলে পাহাড় এমনই, যত পরিশ্রমই করবেন পরে যে অভিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছে গেলে আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না। দেবব্রত সিংহের তেজ কবিতার লাইন মনে পড়ছে, খাড়া পাহাড়ে উঠতে বহু তেজ লাগে। বই পুস্তকে সারা জীবন শুধুমাত্র জুমঘরের কথা পড়েছি, আজ দেখার ভাগ্য হলো। যারা আমার চরের ভিডিও নিয়মিত দেখেন তাদের এই জুমঘর চিনতে খুবই সহজ হবে।
এটিকে বলা যায় পাহাড়ের বাউর বাড়ি। এখানে মূলত জুমের ফসল এনে রাখেন এবং পরিচর্যার জন্য এই ঘরটি ব্যবহার করা হয়। মূলত ওনারা নিচেই পাড়াতে থাকেন। এটি এক ধরনের অস্থায়ী ঘর। জুম ঘরে বসে মেঘের ছোটাছুটি দেখছি। বেলা বাড়ার সাথে সাথে মেঘেরা একদম উপরে উঠে যায়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে লাজুক মেঘের দল পাহাড়ের কোলে এসে ঘুমায়। এই জুম ঘরটি এখন ব্যবহার করা হচ্ছে ধান রাখার কাজে। প্রচণ্ড গরমে জুম কাটার পাশাপাশি পাহাড় বেয়ে এমন ভারী ফসল বয়ে আনার কারণে একদম ক্লান্ত হয়ে গেছেন বৌদি। তার চোখ মুখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে কি দখলটাই না গেছে তার উপর দিয়ে। এখন যে নীল আকাশ দেখছেন এবং দূরের পাড়াটি দেখতে পাচ্ছেন, এই পাড়াতেই মূলত মেঘেরা এসে রাতে বিশ্রাম নেয়। সকালবেলা এই পাড়াটি একদম ঢেকে যায় শুভ্র মেঘে। পাহাড়ে জুম চাষের একটি নিয়ম রয়েছে, টানা ৩ বছর ফসল উৎপাদন করে ১ বছর আবার ফেলে রাখেন। তারপর ফেলে রাখা সেই জমিতে আগুন দিয়ে পরের বছর থেকে আবার ফসল উৎপাদন শুরু করেন। দূরের ওই জুম ঘরটির নিচের পাহাড় আপাতত পরিত্যক্ত। রবীন্দ্র দাদারা যখন এই জুমে ফসল উৎপাদন বন্ধ রাখবেন, তখন ওই পাহাড় ব্যবহার করবেন। এখন তো পাটা দেয় না, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, এই তামাক কি কিনে আনা নিজেদের চাষ করা? নিজে চাষ করা হয়, আমার শ্বশুর বানিয়ে দিয়েছে। শ্বশুর বানাই দিছে না? নিজে চাষ করা কি এটা নিজেদের চাষ করা না? এটা তো নিয়ে চাষ করতে, এটা তো শ্বশুর বানিয়ে দিয়েছে। ওটা দিয়ে ডুববে, ওটাকে পুরো দিবে। দাঁড়াও, হ্যাঁ। হুম হুম। আমি তো এরকম বেশি খেলে না আসে, সবাইকে আমি খেলে খেলে আসে, কিন্তু না বুঝলে মনে রাখবে। ও পুরো জমিদার বাদশা, আগেকার যে রাজা না, রাজারা খেত। ওকে নু হিংকে আদিম যুগ অনেক আগে মানুষ আদি ঠিক আছে রাজারা আগে আগে এই কিস্তার কি। বৌদি তামাক খাচ্ছেন এবং দাদার সাথে নিজেদের ভাষায় কি যেন বলাবলি করছেন। পাহাড়ে নারী পুরুষ সবাই তামাক খায়। এই রাজ্যে সবাই রাজা, নারী পুরুষের কোনো ভেদাভেদ নেই এখানে। একদম, যেখানে আমরা শুধু পায়ে হেঁটে উঠতে গেলেই আমাদের জীবন বের হয়ে আসে, বুকের ভিতরে ধরফর করে, মাথার ভিতরে মনে হয় একদম মাথাটা ছিঁড়ে যাবে। এর ভিতরেও কি পরিমাণ ওজন বহন করে ওনারা চলে আসলেন। কতটুকু ওজন হবে দাদা ধান? কতটুকু ওজন হবে এখানে? 30 কেজি। এগুলো কতদিন এখানে রাখার পরে ই করবেন, ধান বের করবেন? আগামী সপ্তাহে। আমরা তো উঠে গেছি আপনার ঘরে, জানেন? হ্যাঁ, অতিথি। খুশি হয়েছেন তো দাদা? অতিথিরা আসে না দাদা? এখানে চুলার ব্যবস্থা নাই না, আমরা চা খেতে পারবো না। না, ওই নিচে করতে পারবে। নিচেই পারবে? নিচে যেতে হবে না আপনার বাড়িতে? না, নিচে নিচে দাদা নিচেই করা যাবে পাতিল আনলে। হ্যাঁ দাদা, এখন কি কাটা শেষ? না, আসলে খানা খাবো। খানা খেয়ে যখন যাবেন একটু ডাক দিবেন আমাদেরকে, আমি যাবো আপনাদের সাথে। কি করবে? একটু কাটা দেখবো। বালিশ বালিশ, পাহাড়ি বাড়ি পাহাড়ি বালিশ। নতুন অভিজ্ঞতা একদম। সরি কিছু আর কয়টা মার আনছেন? চারটা বেশি না। কাঁচা দেখে আনতেন? কাঁচা একদম কাঁচা না? এগুলো খেতে শশার মতো। 5টা। 5টা হয়ে গেছে। কয় টাকা করে? মানে আপনি যেটুকু চাইতো কত দিতে চাই? শোনে
আমি বলে Tama kaya. tok na tok wa apa ya ba amuya Solo tayo, hindi. Tayo, hindi. Ganun yung sinatmat sa atin. bui 40 Adia, hai apre কতটুকু মনে একটু এটা 25 জি দা বেন নই তো লিয়া 85 টাকা না না আমি 100 টাকা দিবানি এখনই দিতে হবে আমি তো এটা আমার যাওয়ার সময় দিয়ে যাই মালিকে দিলে চলবে ঠিক আছে আমি সব কিছু হিসাব করে একবারে দিয়ে যাব এই যে আমার ফোনে ঠিক আছে কিছু মনে করবে না আমি খেলতেছি আপনারা খেলতেছেন মানে মজা করছেন মজা করছে আপনার ক্যামেরা তুলছে না আমি মজা করছি কাছে কি দুইটা আইনা তিনটা তিনটা তিনজনে কাটতে যাবেন কি আমরা জুম হুম। দাম হ্যাঁ কাটতে পারবো না কিন্তু পিছনে রাখলে সবাই যে থাকবে পিছনের দাম দেখলে আমি সবাই যে থাকবে একটি জুমে আমি যেহেতু জানি যে অনেক ধরনের শাকসবজি ফসল উৎপাদন করা হয় আসলে কত ধরনের শাকসবজি উৎপাদন করা হয় সেটি দেখারও তুমুল ইচ্ছা আমার রয়েছে আমার পিছনে রুবেল ভাই রয়েছেন আমরা সবাই যাচ্ছি পড়ে যাব না দাদা ওইদিকে ওইদিকে ওইটা ধান পাইছা এটা কি দাদা জুমের গম জুমের গম ওইটা আপনি ছবি তোলেন আচ্ছা আচ্ছা জুমের এটা দেখি আটা হয় হ্যাঁ আটা আটা ওটা ওই মেশিন দিয়ে ধরলে এটা হাতা হয় আর কি আচ্ছা আচ্ছা ময়দা আমরা আমাদের অঞ্চলে এটি হয় আমরা ভাবছিলাম যে এতদিন হয়তো আগাছা বা কুচ বলতাম এটি এসে জানলাম যে আজ পাহাড়ে বসা দাও মেশিন মেলাতে এটা এটা নান কি নান পাইছে এটা এটা কি আমরা বলি হলুদ হলো হ্যাঁ ওইটা কি এটা তো পাতা হ্যাঁ টক পাতা এটা তো ফুলও বিক্রি হয় সেদিন দেখলাম বাজারে না, বিক্রি হচ্ছে ফুল না ফল ফল ওইটা ফল বিক্রি হয় হ্যাঁ একদম শত শত খারাপ ফল। পাহাড় বেয়ে নামছি আমরা এই রে মারা আর জুতা খুলে গেছে অলরেডি জুতা হাতে নেন জুতা খুলে গেছেন এখানে পাহাড় প্রচণ্ড ঢালু কোনো প্রকার নিরাপত্তা সামগ্রী ছাড়াই এভাবেই তারা নিয়মিত ফসল নিয়ে উঠানামা করেন যারা পাহাড়ে এসেছেন তারা ইতিমধ্যেই জানেন আর যারা জানেন না তাদেরকে বলে রাখি পাহাড়ে উঠার চেয়েও নামার সময় বেশি ঝুঁকি থাকে নামার সময় পায়ের ব্যালেন্স করাটা খুবই কঠিন কি কাজ জানে এটা কি দাদা এটা কাজু বাদাম ও কাঠবাদাম কাজু বাদাম কাজু বাদাম এটা কাজু বাদাম হয় আপনাদের পাহাড়ে হয়তো দেখেন তো দেখেন না হ্যাঁ একটা গাছ দেখলাম হ্যাঁ। এমনি বাদাম আছে না 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 হবে না এটা বড় হয়ে যাবে এমনি বড় গাছে বাদাম আছে নাই নাই এরকম বড় নাই এরকম বড় নাই দাদা ছোট এই ঢালু পাহাড়ে যেখানে আমাদের দাঁড়াতেই কষ্ট হচ্ছে দাঁড়াতে সেখানে ওনারা ধান কাটবেন এখানে দাঁড়ায় আর এখানে দাঁড়ায় হ্যাঁ আর ঢুকবে না কতটা ঢালু কতটা উঁচু পথ নিচে যাওয়া যাবে না নিচে যাওয়া যাবে না ওই অবজা থাকতে হবে ঠিক আছে এটা আমি কাটি এই ধানে আপনার সারা বছর হয় সারা বছর হয় না বছর একবার কি না আপনার সারা বছর যায় যে ধান পান হ্যাঁ হয় হয়ে যায় হয়ে যায় গামছা মাথায় দিলাম মাথাটা গরম হয়ে যাবে হ্যাঁ এই দাদাও গামছা মাথায় দিয়েছেন দিদি দিছে গামছা হ্যাঁ বুঝিয়ে দিছে না গামছা আপনারা গামছাকে কি বলেন দাদা হ্যাঁ গামছাকে গামছা আর কি বাঙালি কথা মতো আর কি বাংলা কথা মতো আর কি গামছাই বলেন না গামছা আর কি রুবেল ভাই খুব সাবধানে হাইটেন পরে যায় না কিন্তু সাবধান আর ওইটা পাত দিবে না দাদা ও পারা দেবো না ওইটা ভাঙি গেলে আবার হবে না আর মরা যাবে আচ্ছা আচ্ছা হলুদ 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 গাছটা ভাঙি গেলে আবার হবে না আর ঠিক আছে দাদা পরে যেতে গেলে ধরতে তো পারবো ধরতে তো পারবে ওইটা ভাঙি না আচ্ছা পারা দেবো না শুধু ধরতে পারবো এই তো ধরতে তো পারবে দেখুন কত সময় কাটার পরেও কত অল্প কয়টা ধান পেয়েছেন এখানে রীতিমতো যুদ্ধ করে দাঁড়িয়ে আছি আমি কোনো কিছু ছেড়ে দিয়ে যে দাঁড়াবো সেই সাহসটুকু পাচ্ছি না
গা গা ভিজে যাচ্ছে একদম। ওভারহিট হয়ে গেছে, গরমে আর ভিডিও নিচ্ছে না, তবুও করতে তো হবে। আসলাম, মোবাইল দিয়ে যেভাবে হোক করার চেষ্টা করছি। এখানকার প্রতিটি শস্য দানাই অনেক দামি। এই যে ধান ক্ষেতের মধ্যে একটি মারফা ধরেছে, দিদি আমাকে হ্যাঁ কাটেন। ছোলা লাগবে না? না ডাব আছে, ও। মেসেজ করেন। এই সময়টা নিতে পারলে ভালো হতো। দিদি ধন্যবাদ। ধন্যবাদ দিলে হবে না, টাকা দিতে হবে দিদি, তাই না? না না, এটা ফলটা টাকা দিতে লাগবে না, এমনি খাবে দিছি। এমনি খাচ্ছেন না? তার জন্য ধন্যবাদ। এই গরমের মধ্যে তারা আমাদেরকে বুঝতে পেরেছেন এবং জমি থেকে এই যে যেটাকে মারফা বলে বা এটি শশা, শশা খেতে দিলেন। গরমের মধ্যে শশা খেলে কিন্তু ভালো লাগবে। এখান থেকে নিচের দিকে তাকিয়ে দেখুন কত নিচেই জমি, এবং এখান থেকে যদি উপরের দিকে তাকান দেখবেন আকাশ উঠে গেছে। এই পাহাড় মাঝখানে দাঁড়িয়ে আছি, ওনারা জুম কাটছেন, আমরা গরমে আর টিকতে পারছি না, চলে যাচ্ছি। যখন জুম তোলে যদি সুযোগ হয় তাহলে দেখাবো যে কতগুলো জুম নিয়ে কত সময় পরে ওনারা ফিরে যান। আসলে এই পাহাড়ের যে কষ্ট সেটি অবর্ণনীয়। পাহাড়ের মানুষজন দুমুঠো খাবারের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক, যেটা বলে বোঝানো সম্ভব নয়। আমি অনেকদিন চর নিয়ে কাজ করছি, আমার ধারণা ছিল চরের মানুষ কষ্ট করেন। হ্যাঁ, চরের মানুষ বাড়িঘর যখন ভেঙে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে তাদের অনেক কষ্ট করতে হয়, কিন্তু চরের জমি কিন্তু অনেক উর্বর, কোথাও মাটি ফেললেই সেখানে ফসল ফলে এবং অনেক গবাদি পশু পালন করেন। সেই অর্থে চরের মানুষের তুলনায় কয়েক হাজার কি লক্ষ গুণ কষ্টে পাহাড়ি জীবনযাপন তারা জীবন ধারণ করেন। এত নিচে নামছিলাম আমরা, এই উপরে আবার উঠতে হবে। কি অবস্থা, ওই দেখা যাচ্ছে ভাইকে, ওই ভাইয়ের ওইখানে আমার যাইতে হবে। প্রচুর পরিমাণ কষ্ট করতে হয় আমাদের। ভাই কি কষ্ট হচ্ছে? এতটা রিস্কি, এখানে কিন্তু পড়ে গেলে একদম নিচে যেতে হবে। এই অবস্থা, ভাই তো একদম শেষ, হয়রান হয়ে গেছে প্রচণ্ড। আমি নিজেও কিন্তু ঘেমে গেছি। আমরা জুম থেকে চলে এসেছি, অথচ দেখুন অনন্ত দাদা ও বৌদি কাজ করেই যাচ্ছেন। জুম ঘরে এখন রুবেল ভাই আর আমি ছাড়া কেউই নেই। সঞ্জয় দাদা ও মণি দাদা আমাদের জন্য রান্না করতে গেছেন। পাহাড়ে আসলে অনেক সময় পাহাড়ি মুরগি কিনতে পাওয়া গেলেও আমাদের ভাগ্য খুব একটা ভালো যাচ্ছে না, শুধু ডাল আর ডিম খেয়ে দিন পার করতে হচ্ছে। জুম কাটার ফাঁকে ছোট ছোট কলা গাছের নিচে বসে দাদা বৌদি বিশ্রাম নিচ্ছেন। এমন ফসলের জমিতে বড় কোনো গাছও নেই যার নিচে বসে তপ্ত শরীরকে একটু শীতল করবেন। এই জুমঘর থেকে কতটা নিচু আর খাড়া ঢাল বেয়ে তাদের সাথে নেমেছিলাম। আমি প্রথমবার এসে বুঝতে না পারার কারণে মনের সুখে নেমে গিয়েছিলাম। আপনারা নতুন আসলে কখনো জুম কাটা দেখার জন্য নিচু পাহাড়ে নামবেন না। পোষা বিড়ালের মতো ছোট ছোট পা ফেলে মুচকি হাসতে হাসতে মণিদাদা খাবার নিয়ে আসলেন। সেই সকালবেলা খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে এসেছি। সারাদিন পাহাড় বেয়ে আসার সময় ক্ষুধায় পেটটা একদম চোচো করেছে। দাদা ঝুড়ি ভর্তি করে ধান নিয়ে জুমে ফিরছেন। আমাদেরকে দীর্ঘদিন উঠানামা করার পথ ধরে নিয়ে গেলেও উনি আসছেন একদম খাড়া পাহাড় ধরে। পাহাড়ের শুধু সৌন্দর্য দেখেই আমরা বিমোহিত হই। তাদের এমন কষ্ট হয়তো খুব একটা চোখেই পড়ে না। এমন ঝুড়িতে প্রায় মন খানেকের মতো ধানের শীষ ধরে। এই পথ ধরে যখন প্রথমবার জুমঘরে আসছিলাম, খালি হাতে ওঠার সময় মনে হয়েছিল প্রাণ পাখি বুঝি উড়ে যাবে। আমাদের জুমঘর থেকে দেখা যাচ্ছে একটি মুরং পাড়া। পাহাড়ে এমন 10-12টি বাড়িঘর নিয়েই এক একটি পাড়া গড়ে ওঠে।
এত বিস্তৃত পাহাড়ে খুব বেশি মানুষ বসবাস করেন না। জনসংখ্যা কম হওয়ার কারণে পাহাড়ের পরিবেশটা আজও অকৃত্রিম রয়ে গেছে। আজও তারা আদি পদ্ধতিতেই চাষাবাদ করেন এবং পাহাড় কেটে সমান করার নেশায়ও নামেননি। সারাদিন পাহাড়ের দেশে আলো বিলিয়ে ক্লান্ত সূর্যটাও ধীরে ধীরে মেঘের কোলে লুকাচ্ছে। এই পাহাড় দিনের বেলায় যতটা তপ্ত হয়ে থাকে, রাতেই ততটা শীতল হয়ে যায়। ক্লান্ত শরীরে বৌদিও ফিরতে শুরু করেছেন। আমাদের রাতের খাবারের প্লেট হিসেবে কলার পাতা কেটে নিলেন। দূর থেকে ভাষাগত দুর্বোধ্যতায় এই মানুষদেরকে আমরা অনেক বেশি রুক্ষ ও বদমেজাজি মনে করি। তাদের সাথে না মিশলে কখনো বোঝাই হতো না তারা কতটা আন্তরিক ও ভালো মনের মানুষ। হ্যাঁ, খাবার তো আনছেন দেখছি, এদিকে আনেন তো দেখি কি খাবার আনলেন। আজকে দাদা অন্য ধরনের একটা খাবার হবে। কলা পাতায়? এটা হচ্ছে আজকে আমরা হচ্ছে অনেক ধরনের অনেক আগে খাইছি প্লেট দিয়ে, হ্যাঁ হ্যাঁ। এবারে খাবো হচ্ছে কলার পাতা দিয়ে। তো এখানে অনেক ইয়াতে আছে, ভাতও হচ্ছে কলার ডাল পাতা। পড়ে গেছে না? হ্যাঁ, ডাল পড়ে গেছে দাদা এর ওখানে। মধ্যে কি দাদা? এই যে দাদা কলার পাতা দিয়ে এখানে ভাত, আচ্ছা। এখানে ভাত আর হচ্ছে পানি আনছি দাদা। বিকাল 5:30টার সময় কোন অক্তের খাবার? এটা হচ্ছে চাইলে আমরা হচ্ছে রাতেও খেতে পারবো দাদা। রাতেও খেতে পারবো, এখনো খেতে পারবো? হ্যাঁ, এখন যদি খাওয়ার পর রাতে ক্ষুধা লাগে? এটা তো আমি আবার আপনি বলবে আমি অবশ্য তৈরি করতে পারবো দাদা। তাই এত অবশ্যই কষ্ট দাদা। করবেন? না না, সমস্যা। খাবারের আয়োজন একটু ভিন্ন। ডিম দিয়ে হচ্ছে ডাল রান্না করেছেন, একটু ঘন করে আমি বলেছিলাম। আচ্ছা, এই যে ধানি মরিচ, পাহাড়ি মরিচ, আলু ভর্তা আর ভাত। দাদা আপনাদের খাবার কই? ডিম এখানে দেখতেছি কয়টা? না, এটা হচ্ছে ডিম আমরা খাবো না দাদা। তাহলে ডিম খাবো না। হ্যাঁ, ডিম খাবো না। ডিম কয়টা? ডিম আছে দাদা, ডিম 2টা। তা আপনারা খাবেন না কেন? না, ডিম ইচ্ছে করতেছে না দাদা। এমনি না, যাতে খেতে পারতেছে না। আমরা কি এইগুলোতে খাবো? হ্যাঁ দাদা। প্লেট না আজকে? না, এগুলো পুরা আনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরা দিয়ে আনছেন কেন? এগুলো হচ্ছে নরম হয় মতন। নরম হয়ে যায় না? প্লেট দিলে কি গরম দিলে কি শক্ত হয়? না, আর কোনো করা না। এই যে আমার দাদা অভিজ্ঞ, আমার যতীন দাদা। এই তো দাদা, ঠিক আছে দাদা। জুমঘরের মাচানে বসে সূর্যাস্তের সময় কলার পাতায় খাবার খাওয়ার অভিজ্ঞতা অন্যরকম। আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি। গরম ভাতের তাপে কলার পাতা থেকে পলিফেনল নামে এক ধরনের পুষ্টিকর উপাদান ও চমৎকার সুগন্ধ ভাতের সাথে মিশে যায়, যা খাবারকে আরও বেশি সুস্বাদু ও স্বাস্থ্যকর করে তোলে। এছাড়াও কলার পাতায় প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা থাকার কারণে ভাত সহজে নষ্ট হয় না। এক কথায় কলার পাতা ভাতের স্বাদ বাড়ায় এবং তা টাটকা রাখে। এদিকে আমরা ভাত খাচ্ছি আর মণিদাদাকে গান গাওয়ার অনুরোধ করলেই তিনি গান গাইতে শুরু করলেন। মন কচালি gue motun tuwe digile mafarana sot porai tokarani sunile gai gai goi monan tabaro nosai digile motun puansa porai go puansa porai oloki boin thuilaba dubarang nonaya dagot me gong pangmui gongpa mui trebana ho 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 ho। উনি বাংলা ভাষায় ও আদিবাসী এই দুই ভাষাই গান গাইতে পারেন। এই পাহাড়ের একটি আলাদা ভাষা রয়েছে। এই নীরবতার মাঝেও পাহাড় অনেক কিছু বলে যায়। যা হোক, মণিদাদা আবারও গান শুরু করলেন। আমাদের ঘরের নিচেই মেঘের দল এসে ঘুমাচ্ছে। রাতে আমাদের ঘরের ভেতর দিয়ে যখন গিয়েছে তখন সবকিছু ভিজিয়ে দিয়ে গেছে। আমি প্রথমে খোলা জায়গায় ঘুমালেও যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে তখন গভীর রাতে ভেতরে গিয়ে ঘুমিয়েছি। ভাবতেই পারিনি যে আমাদের ঘরের নিচে মেঘ আসবে, আমরা মেঘের উপরে ঘুমাবো। এখান দিয়ে মেঘ চলে যাচ্ছে এবং মেঘে মেঘে একদম সাদা হয়ে গেছে চারপাশ। দেখুন, এই যে পাশ দিয়ে সূর্যের আলো এসে সূর্যের কিরণ পড়েছে এবং এখান দিয়ে যে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। এই যে মেঘ আমার হাতের পাশে, আমি মেঘ ধরতে পারছি, ছুঁয়ে দেখতে পাচ্ছি। কি সুন্দর যে লাগছে
মানে বলে বোঝাতে পারবো না, এর কোনো ভাষা বা আমি জানি না। হয়তো যদি বড় কোনো কবি হতাম তাহলে এটা নিয়ে দারুণ কিছু লিখতে পারতাম। যেমন হাশিম মাহমুদ একবার এই পাহাড়ে এসেছিলেন, পাহাড়ি মেয়েদেরকে নিয়ে তিনি গান লিখেছেন, এখন সেই গান কালজয়ী। অনেক কবিরাই লিখেছেন। আমি ক্ষুদ্র মানুষ, আমি শুধু মুগ্ধ হচ্ছি এবং এই মুগ্ধতা আপনাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আসলে দারুণ লাগছে। দেখুন মেঘেরা একদম ঘিরে ধরেছে চারপাশ। এখানে কিন্তু এই মেঘের মধ্যে একটি পাড়া রয়েছে। গতকাল আমরা যখন এখানে বসে বসে দেখছিলাম এই পাড়াটা যখন দেখছিলাম, ওপারে আরও কিছু জুম ঘর, অনেক কিছুই কিন্তু গতকাল দেখতে পাচ্ছিলাম। আজ দেখুন সব কিছু মেঘের মধ্যে একদম নিমজ্জিত হয়ে রয়েছে। অদ্ভুত সুন্দর। এদিকে দাদা চা বানানোর প্রস্তুতি নিচ্ছেন। এই যাত্রায় আমরা সত্যিই ভাগ্যবান এমন একজন ভালো গাইড পেয়েছি বলে। না হয় এই সফরটা অনেক বেশি কঠিন হতে পারত। সিদ্ধান্ত নেয়ার সময় সব থেকে ভালো যে সিদ্ধান্ত সেটিই তিনি নেন। এই যে আমাদের ঘরের নিচে যে ফাঁকা জায়গাটুকু রয়েছে, এখানে চা বানাচ্ছেন আমাদের মণি দাদা। দাদা আগুন ধরাইতে পারছেন? জি দাদা। বলেন কি পাথর আগুন ধরাই দিলেন? ধরে দিলাম ধরাই দিলাম দাদা। ইনশাল্লাহ। আপনাদের জন্য কিন্তু চা বানাচ্ছি আমরা, হ্যাঁ অনেক খাওয়াবো আপনাকে দাদা টঙ্গরে, হ্যাঁ। আপনারও ভালো লাগবে দাদা দাদা। এমনিতে আপনাদের ওই পাড়াগুলোতে তো এইভাবে মেঘ দেখা যায় না, তাই না? না, শুধু উপর দিয়ে দেখা যায়। উপর দিয়ে দেখা যায় দাদা। এই দেখেন এই মাথা দিয়ে তাকালেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে। মনে দাদা দেখা যাচ্ছে না, এই যে এই পাশে। ও এই পাশে মেঘ দেখা যায়। হ্যাঁ দাদা ওই পাড়াটা কি ডুবে গেছিল? ডুবে গেল, মেঘের ভিতরে একদম ঢুকে গেল। ঢুকে গেল। দাদাদের সাথে কথা বলতে বলতে আমারও কিছুটা বাংলা বলতে মাঝে মাঝে আটকে যাচ্ছে। কারণ আপনারা জানেন যখন কেউ একজন তুতলা মানুষ সামনে থাকে তখন পাশে যে লোক কথা বলে সেও তুতলিয়ে যায়। আমার ওরকম একটু তোতলামি হচ্ছে। আমি চেষ্টা করছি সেটি পার করার, কিন্তু বারবার যখন তাদেরকে বোঝানোর চেষ্টা করছি বলছি এক ধরনের তোতলামি আসছে। আমাদের সঞ্জয় দাদা কাপ ধুয়ে দিচ্ছেন, চা রেডি হয়ে গেছে। এটা কিসের পাতা? এই পাতা দিয়ে চা খাওয়া যাবে না? না, আমরা সবাই নিচে নেমে যাব না ভাই? অদ্ভুত সুন্দর এক পরিবেশ। এখানে জুমঘরের মাচানে পা নামিয়ে বসে বসে চা খাচ্ছি। নিচ দিয়ে মেঘ, কি সুন্দর অপরূপ লাগছে। এপাশে সূর্য উঠেছে, সূর্যের যে কিরণ মেঘের উপরে পড়েছে, সবকিছু মিলিয়ে এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছে। আপনারা সময় পেলে কিন্তু আমি বারবার বলছি বান্দরবন ঘুরে যেতে পারেন। এমন পরিবেশে বসে চা খাওয়া, সকালের মেঘটা উপভোগ করা, সত্যি এই স্মৃতিটা সারা জীবন মনে রাখবে। আপনার প্রেমে ঝুলিয়ে রাখার মতো একটা স্মৃতি। মনের যে জায়গা, মনের মধ্যে আমাদের মেমোরিতে অনেক স্মৃতি থাকে, অনেক স্মৃতি বিস্মৃতি হয়ে যায়। কিন্তু বান্দরবনে আসলে অনেক পরিশ্রম করে এসে যখন এমন একটি জায়গায় বসে চা খাবেন, সুন্দর মুহূর্ত উপভোগ করবেন, তখন কিন্তু এই স্মৃতিটা আপনার সারা জীবন মনের মধ্যে গেঁথে যাবে। সকাল ৯টার আগে পাহাড়ে সূর্য খুব একটা সুবিধা করতে পারে না। দুপুরের আগ পর্যন্ত মেঘের সাথে এক ধরনের লুকোচুরি চলতেই থাকে। সকাল সকালেই দাদা বৌদি চলে এসেছেন। এই পাহাড়ে কাজ শুরু করতে হয় একদম সকালেই, না হয় বেলা বাড়ার সাথে সাথে এই পাহাড় একদম তপ্ত হয়ে ওঠে। তুলার মতো ভেসে যাওয়া এমন মেঘ দেখলে মন চায় পাখির মতো উড়ে গিয়ে টাঙায় লাগিয়ে নেই। যদিও আমার ড্রোন একবার ভেতরে গিয়ে কোনো কুলকিনারা খুঁজে পাচ্ছিল না। এই মেঘেদের দল অনেক মোটা চাদর গায়ে দিয়ে ঘুরছে। পাহাড়ে সবাই একটু দ্রুতই ঘুমিয়ে পড়েন। এখানে রাত জেগে থাকার মতো তেমন কোনো অনুষঙ্গও নেই। তাই পরের দিন খুব ভোরেই ঘুম ভাঙে এবং কর্মচঞ্চল হয়ে ওঠে চারপাশ। গতকাল সন্ধ্যা পর্যন্ত মুরংপাড়া দেখা যাচ্ছিল।
আজ একদম মেঘের ভেতরে হারিয়ে গেছে। এখানে বসে আমার খুব বেশি লোভ হচ্ছে ওই পাড়াতে একদিন রাত্রি যাপন করা। আমি সঞ্জয় দাদাকে বলেছি ওই গ্রামে নিয়ে যাওয়ার জন্য। তেমন ভালো কোনো পথ না থাকায় তিনি নিয়ে যাওয়ার সাহস পাচ্ছেন না। বাচ্চারা আজ ভুট্টা তুলতে চলে এসেছে। ওরা এভাবেই ছেলেবেলা থেকে ওদের কৃষি ও জীবন সংস্কৃতির সাথে অভ্যস্ত হয়ে যায়। আমরা যেমন সমতলে মনের সুখে দৌড়ে বেড়াই, ওদের কাছে পাহাড়টাই এমন। সূর্য উঠেছে অনেক আগেই, কিন্তু পুরো পাহাড়কে ছামিয়ানা দিয়ে ঘিরে রেখেছে মেঘের দল। গতকাল সকালেও আকাশে খুব একটা মেঘ ছিল না। আজকের আকাশটা দেখে একদম মুগ্ধ হচ্ছি। একদিনের ব্যবধানে পাহাড়ের কত রূপ দেখলাম। আজ আমরা যাচ্ছি র্যাম্বুক পাড়াতে। ওখানে বসবাস করেন মুরং সম্প্রদায়ের মানুষ। তাদের ভিন্ন ধারার সংস্কৃতি ও জীবনধারা আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী ভিডিওতে।